প্রিয় শিক্ষার্থী, আমরা অনুবাদের আজকে প্রথম ক্লাস বা প্রথম ভিডিওটি দেখব। তো অনুবাদ আমাদের কোথায় কোথায় কাজে লাগে? প্রথমত, যারা জব প্রার্থী অর্থাৎ চাকরি প্রত্যাশী, তারা লিখিত সকল পরীক্ষাতেই বিসিএস সহ ব্যাংক সহ সকল লিখিত পরীক্ষার্থী আমাদের অনুবাদের প্রয়োজন রয়েছে। শুধু গুরুত্ব না, অসীম গুরুত্ব রয়েছে। অর্থাৎ লিখিত পরীক্ষা মানে সেখানে অনুবাদে তোমার পাণ্ডিত্য থাকতে হবে। দ্বিতীয়ত, যারা ভর্তি পরীক্ষা দেবে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সি ইউনিট এবং বি ইউনিট বলি। বি ইউনিটে ফ্রি হ্যান্ড রাইটিং জানতে হবে, কারণ প্যারাগ্রাফ লিখতে হবে, সেন্টেন্স মেকিং লিখতে হবে। এবং সি ইউনিটে আমাদেরকে সরাসরি ট্রান্সলেশনের জন্য চার মার্কস এবং রিট্রান্সলেশনের জন্য আরও 4 মার্কস বরাদ্দ রয়েছে। সুতরাং ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে নিজে নিজে বানিয়ে কিছু লেখা, অর্থাৎ বাংলায় আমি কিছু থিঙ্কিং করলে সেটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব, সেটি যদি আমাদের পারদর্শী থাকি, সেই বিষয়টা যদি পারদর্শী থাকি, তাহলে এটা ইন্টারমিডিয়েট থেকে শুরু করে প্যারাগ্রাফ বানিয়ে লেখা, কম্পোজিশন বানিয়ে লেখা এবং বিসিএস এ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অসংখ্য এইভাবে সরাসরি অনুবাদ আসে এবং কম্পোজিশন বা রচনা লিখতে হয়। এই সকল ক্ষেত্রে অসীম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অনুবাদ। এই অনুবাদে ভালো করাটা রাতারাতি কখনোই ভালো করা যায় না, ধীরে ধীরে প্র্যাকটিস করে এখানে আয়ত্ত করতে হয়। সুতরাং আমি এইভাবে 8 থেকে 10টি ভিডিও দেব। কিছু মেকানিজম রয়েছে, এই মেকানিজম ফলো করলে অসংখ্য নিয়ম কানুনের কোনো দরকার হয় না। আমি যেভাবে ভেঙে ভেঙে প্র্যাকটিস করাবো বা চর্চা করাবো, যদি আমার মতো করে তুমি রপ্ত করতে পারো, খুব অল্প সীমিত ন্যাচারালি তুমি এটাকে কিভাবে অনুবাদ করবা সেটা কিন্তু তুমি শিখতে পারবা। অসংখ্য অগণিত নিয়ম শিখে, পিটিআর এটা ওটা এইভাবে অসংখ্য নিয়ম শিখে আসলে অনুবাদ করা মুশকিল, কারণ একটা সেন্টেন্সে তুমি যখন অনুবাদ করবা অসংখ্য নিয়ম অ্যাপ্লাই করা সম্ভব হয় না। সুতরাং আমি যেভাবে দেখাবো, যেটা আমি এইভাবে শিখে আমি নিজে শিখেছি, নিজে পরীক্ষায় অ্যাপ্লাই করেছি, সুতরাং আমি যেভাবে ভালো ফল পেয়েছি, আমি চেষ্টা করব আপনাদের সাথে বা তোমাদের সাথে সেগুলা শেয়ার করার জন্য। যদি ভালো লাগে তুমি সেটাকে খাতায় নোট করে এইভাবে প্র্যাকটিস করতে পারো। এবং এইভাবে করার পরে আমি আশাবাদী যে তুমি প্রথম আলো থেকে, ডেইলি স্টার থেকে অনুবাদ এবং বঙ্গানুবাদ অর্থাৎ ট্রান্সলেশন রিট্রান্সলেশন দুইটাই করতে পারবা এবং শিখতে পারবা। ওকে, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। আমাদের একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটা হচ্ছে, রাজীব ভাই প্রতিদিন সকালে ক্লাসে আমাদেরকে ইংরেজি শেখায়। তো রাজীব ভাই প্রতিদিন, এই যে আমরা একটা বাক্য লিখেছি, এর থেকে আরো বড় বড় বাক্য আমরা শিখবো ধীরে ধীরে। তো আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, তো কিভাবে শুরু করব, অনেকে আছে আমরা কিভাবে অনুবাদ শুরু করবো সেটাই বুঝতে পারি না। তো তাদের জন্য একদম শুরু থেকে, আজকে একদম শুরুর ক্লাস। সো রাজীব ভাই প্রতিদিন সকালে ক্লাসে আমাদেরকে ইংরেজি শেখায়। ধরে নিলাম এটা একটা বাংলা বাক্য এবং এই বাংলা বাক্যকে আমরা কি করব, ইংরেজি করব। তো এই ক্ষেত্রে একটা নোট লিখবা। আমি সবকিছু এখানে লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, সুতরাং তুমি একটা নোট লিখবা যে সাধারণত একটি বাংলা বাক্যের সবার শেষে ক্রিয়াপদ থাকে। সাধারণত শব্দটা কেন বললাম যে 100% সবসময় এরকম হবে, বিষয়টা এরকম না। সুতরাং আমি যেটা বললাম সেটা হচ্ছে যে একটি বাংলা বাক্যে সাধারণত ক্রিয়াপদ সবার শেষে থাকে। একটি বাংলা বাক্যে সাধারণত ক্রিয়াপদ কোথায় থাকে, সবার শেষে থাকে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রিয়াপদ বের করা। আমাদের প্রথম কাজ বা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্রিয়াপদ বের করা। তাহলে রাজীব ভাই প্রতিদিন সকালে ক্লাসে আমাদেরকে ইংরেজি শেখায়। তাহলে এখানে সাধারণত একটি বাংলা বাক্যের ক্রিয়াপদ কোথায় থাকবে, সবার শেষে থাকবে। সাধারণত সবার শেষে থাকবে। তাহলে এখানে ক্রিয়াপদটা হচ্ছে কি বলতো, শেখায়। ক্রিয়াপদ হচ্ছে শেখায়। ওকে, সো আমি কিছু লিখে রাখছি আমাদের সুবিধার্থে, যাতে আমাদের ভিডিওটা যত কম সময়ের মধ্যে আমি করতে পারি, এর জন্য লিখে রাখছি একটি ইংরেজি বাক্য। অর্থাৎ আমি যে একটা ইংরেজি বাক্য স্ট্রাকচার দাঁড় করাবো, সেই স্ট্রাকচারটা সাধারণত কেমন হয়ে থাকে। তো দেখো, লেখা আছে এখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে কি অ্যাডভার্বিয়াল। সো এখন সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা অবজেক্ট প্লাস হচ্ছে অ্যাডভার্বিয়াল। তো প্রথমত সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে প্রায়োরিটি। প্রথমে আমাদের একটি বাক্যে সৌন্দর্য অর্থাৎ ইংরেজি বাক্যের জন্য প্রথমে তো একটা কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। দ্বিতীয়ত কি লাগবে বলতো, দ্বিতীয়ত লাগবে একটি ফাইনাইট ভার্ব লাগবে। তৃতীয়ত কমপ্লিমেন্ট, এটা নিয়ে আমরা আলাদা ক্লাস নিব যে কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি। আচ্ছা, আমরা আজকে ধরে নেব হচ্ছে আমাদের বাক্যের সুবিধার্থে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, দেন হচ্ছে অবজেক্ট, এরপরে পরবর্তীতে যা থাকবে সব অ্যাডভার্বিয়াল।
একটি বাক্য সাধারণত বড় হয় কিভাবে? একটি বাক্য অসংখ্য অগণিত অ্যাডভার্ব থেকে থেকে বাক্যটা কি হয়? বড় হয়। তাহলে বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা ঠিক রেখে আর যত আছে অর্থাৎ বাক্যটা বড় হয় হচ্ছে অ্যাডভার্বের মাধ্যমে। তাহলে আমাদের মনে রাখতে হবে একটি নোট। আমরা প্রথমে একটি নোট লিখেছি যে একটি বাংলা বাক্যের সবার শেষে ক্রিয়াপদ থাকে। তাহলে ক্রিয়াপদ কোথায় থাকে? বাংলা বাক্যের সবার শেষে। এবং যত প্রশ্ন করতে হয়, যত প্রশ্ন অর্থাৎ সাবজেক্ট বের করার জন্য, অবজেক্ট বের করার জন্য, অ্যাডভার্বিয়াল বের করার জন্য, আবারও বলতেছি, একটি বাক্য থেকে সাবজেক্ট বের করার জন্য, বাংলা বাক্য থেকে সাবজেক্ট বের করার জন্য, অবজেক্ট বের করার জন্য এবং অ্যাডভার্বিয়াল বের করার জন্য আমাদের যত প্রশ্ন করতে হবে, এই সকল প্রশ্নই করতে হবে কাকে? উত্তর হচ্ছে ক্রিয়াপদকে। উত্তর হচ্ছে কি? ক্রিয়াপদকে। তাহলে আমাদের মনের যত প্রশ্ন আছে এই সকল প্রশ্ন কাকে করব? ক্রিয়াপদকে করব। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি কিছু প্রশ্ন লিখেছি যে আমরা যদি ভার্বকে বা ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি কে বা কারা দ্বারা, সাধারণত কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। এবং আমি যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, কি দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা এখানে কি দেখলাম? কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাবা? সাবজেক্ট। এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাবা? অবজেক্ট পাবা। আচ্ছা, একটু পজ করে ভিডিওটা তুমি সুন্দর করে লিখে রাখতে পারো। বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, কি হয়? অ্যাক্টিভ ভয়েস। এগুলো আমরা নিব কিভাবে? প্যাসিভ ভয়েস দ্রুত চেনা যায়, প্যাসিভ ভয়েসের কিভাবে অনুবাদ করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। তাহলে কি বললাম? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট। তাহলে সাধারণত বাক্যটা যদি অ্যাক্টিভ হয়, আর যদি প্যাসিভ হয় তাহলে উল্টিয়ে যাবে মানে কি? তখন আমি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করছে তোমার সাবজেক্ট পাওয়া যাবে। তাহলে অ্যাক্টিভ হচ্ছে এটা, প্যাসিভ হচ্ছে ঠিক এটার বিপরীত। অর্থাৎ কি কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট, আবার কে কারা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অবজেক্ট। তাহলে আমরা আপাতত আজকে অ্যাক্টিভটাই বলি। অ্যাক্টিভটা হচ্ছে ফাইনাইট ভার্বকে, অর্থাৎ ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায় এবং কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। এই চারটি প্রশ্ন ছাড়া তোমার মনে যত প্রশ্ন আছে, এই চারটি প্রশ্ন ছাড়া তোমার মনে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন ক্রিয়াপদকে করলে সেই প্রশ্নের উত্তরে কখন, কোথায়, কিভাবে, কেন, কেমন, কোথা হতে, কোন দিকে, এই সকল প্রশ্ন যদি ক্রিয়াপদকে করো তাহলে কি পাবা? অ্যাডভার্বিয়াল পাবা। কি পাবা? অ্যাডভার্বিয়াল। তাহলে বাক্য থেকে এগুলো বের করার উপায় কি? বাক্য থেকে সাবজেক্ট বের করার উপায় কি? অবজেক্ট বের করার উপায় কি? অ্যাডভার্বিয়াল বের করার উপায় কি? উত্তর হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে। কাকে? বাক্যের ক্রিয়াপদকে। আর ক্রিয়াপদ সাধারণত বাক্যের কোথায় থাকে? বাংলা বাক্যের সবার শেষে। তাহলে একটি বাংলা বাক্যের সবার শেষে ক্রিয়াপদ থাকে। সেই ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। বাদ বাকি মনে যত প্রশ্ন আছে, চারটি প্রশ্ন ছাড়া কখন, কোথায়, কিভাবে, কেন, কেমন, কোথা হতে, কোন দিকে, যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়? অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। ওকে, আচ্ছা, তাহলে দেখো এরপরে তাহলে আমরা বাক্যটা শুরু করি। কি শুরু করি? আমরা এখানে কয়েকটা নোট অলরেডি বলে ফেলেছি যে একটি বাংলা বাক্যের সবার শেষে ক্রিয়াপদ থাকে, একটি বাংলা বাক্যের সবার শেষে ক্রিয়াপদ থাকে। তাহলে সেখানে হচ্ছে ক্রিয়াপদ। আর আমার মনের যত প্রশ্ন আছে, কে কারা, কি কাকে, কখন, কোথায়, কিভাবে, কেন, কেমন, এই সকল প্রশ্ন কাকে করতে হবে? উত্তর হচ্ছে ক্রিয়াপদকে বা ভার্বকে করতে হবে। ক্রিয়াপদকে বা ভার্বকে করতে হবে। আর একটি ইংরেজি বাক্যের গঠনটা কি হয়? এক নাম্বার হচ্ছে সাবজেক্টকে বসাতে হয়, দ্বিতীয়তে ফাইনাইট ভার্বকে বসাতে হয়, তৃতীয়তে অবজেক্টগুলোতে বসাতে হয়, এরপরে হচ্ছে যা থাকে সব কি বলো? অ্যাডভার্বিয়ালকে বসাতে হয়। তাহলে আমরা এটা অনুবাদ করার জন্য প্রথমে আমরা কি করব? এটা অনুবাদ করার জন্য আমরা আগে সাবজেক্টকে, অবজেক্টকে এগুলো বের করব। তাহলে বলো, শেখায় আমাদের যত প্রশ্ন কাকে করতে হবে? আমাদের যত মনের যত প্রশ্ন ক্রিয়াপদকে করতে হবে। শেখায়, শেখানোর কাজটা কে করে? শেখানোর কাজটা কে করে? উত্তর হচ্ছে রাজীব ভাই করে। তাহলে রাজীব ভাই হচ্ছে কি? সাবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার দিলাম, সাবজেক্ট। তাহলে শেখানোর কাজটা কে করে? রাজীব ভাই করে। রাজীব ভাই হলো সাবজেক্ট। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। এবার রাজীব ভাই শিখায়। আর ক্রিয়াপদ হচ্ছে কয় নাম্বার হবে? 2 নাম্বার। কারণ প্রথমে ইংরেজি বাক্যের সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব শিখায়।
এবার হচ্ছে অবজেক্ট বসাতে হবে। তাহলে কি শিখায়, কাদেরকে শিখায়? আচ্ছা, কি শিখায়? ইংরেজি শিখায়। কাদেরকে শিখায়? আমাদেরকে শিখায়। তাহলে কি শিখায়? ইংরেজি শিখায়। কাদেরকে শিখায়? আমাদেরকে শিখায়। দেখো এখানে দুইটা কথা আছে, একটা কি এবং কাকে। আচ্ছা, তাহলে অবজেক্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কাকে, কাকে দ্বারা মানে কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তার মানে একটা হলো ব্যক্তিবাচক। কি বাচক? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। আর একটা হলো কি দ্বারা প্রশ্ন করলে। কি দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায় হচ্ছে বস্তুবাচক। কি বাচক? বস্তুবাচক। ইংরেজিতে বললে একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা কি? ইনডিরেক্ট অবজেক্ট। তো ব্যক্তিবাচকটা হচ্ছে ইংরেজিতে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। আর বস্তুবাচককে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, সো এই অবজেক্ট সাজানোর একটি নিয়ম আছে, অর্থাৎ অবজেক্ট সাজানোর নিয়মটা হচ্ছে তুমি যদি আগে ব্যক্তিরে নাও পরে বস্তুবাচকে নাও তাহলে কোনো সমস্যা নাই। যেমন দেখো আমি যদি লিখি হি গেভ মি সাম ফুড। হি গেভ মি সাম ফুড। বলো, হি মানে সে, গেভ মানে দিল, কাকে দিল? আমাকে দিল। কাকে দিল? আমাকে দিল। আমাকে কি দিল? উত্তর হচ্ছে সাম ফুড, কিছু খাবার দিল। তাহলে অবজেক্ট কয়টা আছে? দুইটা। এটা হচ্ছে ব্যক্তিবাচক আর এটা কি বলতো? বস্তুবাচক। তাহলে আগে ব্যক্তি পরে বস্তু, দুটি অবজেক্ট থাকলে আগে ব্যক্তি পরে বস্তুকে আমরা নিব। কিন্তু ধরো যে আমার মন চাইলো যে ভাইয়া আমি বস্তুটাকে আগে নেব ব্যক্তিটাকে পরে নেব, এটা কি সম্ভব না? উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব। তাহলে অর্ডার অফ অবজেক্ট, অবজেক্ট সাজানোর নিয়ম কি? প্রথমে ব্যক্তিকে রাখবো পরে বস্তুকে রাখবো, কোনো সমস্যা নাই। আরেকভাবে আমি করতে চাই, সেটা হচ্ছে আগে বস্তু পরে ব্যক্তি, এটা কি করা যাবে কিনা? উত্তর হচ্ছে অবশ্যই করা যাবে। হি গেভ সাম ফুড টু মি। টু মি। তাহলে দেখো সাম ফুড এটা হচ্ছে কি? বস্তুবাচক। মি কি? ব্যক্তিবাচক। মাঝখানে একটা কি আনতে হয়? প্রেপোজিশন আনতে হয়, অর্থাৎ টু বা ফর আনতে হয়। অর্থাৎ অর্ডার অফ অবজেক্ট, অবজেক্ট সাধারণ নিয়ম হচ্ছে আগে ব্যক্তি পরে বস্তু, মাঝখানে কোনো কিছু দরকার নাই। মানে আগে যদি ব্যক্তিরে রাখো পরে বস্তু, বস্তু তো মন নাই যে সে মাইন্ড করবে বা মন খারাপ করবে, সো ব্যক্তিকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাই না? ব্যক্তিকে আগে প্রায়োরিটি দিতে হবে, আগে ব্যক্তি পরে বস্তু। আর আগে যদি তুমি বস্তুকে নাও পরে যদি তুমি ব্যক্তিকে নাও তাহলে ব্যক্তির তো একটা মন আছে, সে মাইন্ড করবে যে আমার আগে তুমি বস্তুকে কেন নিলা। এর জন্য তাকে একটা গিফট হিসেবে একটা চকলেট দিতে হবে। চকলেটটা হচ্ছে প্রেপোজিশন টু অথবা ফর। অর্থাৎ টু এর বাংলা মিনিং হচ্ছে কে মিনিং দেয়। টু এর বাংলা মিনিং কি হয়? কে মিনিং দেয়। আর ফর মানে হচ্ছে জন্য মিনিং দেয়। তাহলে ব্যক্তিকে পরে নিলে ব্যক্তি কি করে? মন খারাপ করে। আগে যদি বস্তু পরে যদি ব্যক্তি নেই, ব্যক্তি হচ্ছে মন খারাপ করে। এই মন খারাপের জন্য তাকে একটা চকলেট গিফট করতে হয়, সেটা হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ ব্যক্তিবাচকের একটা কি বসাতে হবে? প্রিপোজিশন বসাতে হবে, টু অথবা ফর বসাতে হবে। ওকে, তাহলে অবজেক্ট বসানোর নিয়ম হচ্ছে দুইটা, আগে ব্যক্তি পরে বস্তু। ওকে, অথবা আগে বস্তু পরে হচ্ছে ব্যক্তি। ব্যক্তিকে পরে নিলে ব্যক্তি মন খারাপ করে, সুতরাং তার আগে একটা কি করতে হবে? প্রিপোজিশন বসাতে হবে, টু অথবা ফর। ফর মানে জন্য, টু মানে কে মিনিং দিবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো সিরিয়াল তাহলে কি দিব? আগে আমরা ব্যক্তিকে রাখলে সুবিধা হয়। তাহলে তিন নাম্বার হচ্ছে কি? আমাদেরকে। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে দিলাম, এবং আমাদেরকে শেখায়। কাদেরকে শেখায়? আমাদেরকে। কি শিখায়? আমাদেরকে ইংরেজি শেখায়। কি শেখায়? আমাদেরকে ইংরেজি শেখায়। তাহলে আমাদের গঠনটা কি ছিল? প্রথমে সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব, এরপর হচ্ছে কি বলতো? অবজেক্ট। তারপরে মনে যত প্রশ্ন আছে ভার্বকে এই চারটা ছাড়া যত প্রশ্ন করবো সব কি মানে সব থেকে আমরা কি পাবো? অ্যাডভার্বিয়াল পাবো। ওকে, তাহলে অ্যাডভার্বিয়াল পাবো। তো দেখো এখানে আমি যদি ভার্ব কারো প্রশ্ন করি, কখন পড়ায় রাজীব ভাই আমাদেরকে? কখন পড়ায়? কখন পড়ায়? কখন? তাহলে উত্তর হচ্ছে কি বলো? কখন পড়ায়? প্রতিদিন সকালে। কখন পড়ায়? যদি কখন দ্বারা প্রশ্ন করি, কখন, কখন পড়ায়? উত্তর হচ্ছে প্রতিদিন সকালে পড়ায়। এটা হচ্ছে 5 নাম্বার। কখন পড়ায়? প্রতিদিন সকালে। এবং রাজীব আমাদেরকে কোথায় পড়ায়? উত্তর হচ্ছে ক্লাসে পড়ায়। কোথায় পড়ায়? কোথায়। তাহলে প্রশ্ন করলাম কি? কোথায়। কোথায় প্রশ্নের উত্তরে কি পেলাম? ক্লাসে। তাহলে এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে দেখো আবার বলি, একটি বাংলা বাক্যের ক্রিয়াপদ সাধারণত কোথায় থাকে? উত্তর হচ্ছে সবার শেষে। আমাদের মনের যত প্রশ্ন আছে কাকে করতে হয়? উত্তর হচ্ছে ক্রিয়াপদকে করতে হয়। এখন আসি ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি কে বা কারা, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কে বা কারা, তাহলে উত্তর হবে হলো সাবজেক্ট পাওয়া যায়। তাহলে কে শিখায়? রাজীব ভাই শিখায়।
কে শিখায় বলো? রাজীব ভাই শিখায়। তো কে বা কার দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে অবজেক্ট হচ্ছে দুইটা, একটা কি দ্বারা প্রশ্ন করলে, একটা কাকে দ্বারা প্রশ্ন করলে। আর কাকে দ্বারা প্রশ্ন করলে হচ্ছে ব্যক্তি, কি দ্বারা প্রশ্ন করলে হচ্ছে বস্তু। তাহলে কি শিখায়? কাদেরকে শিখায়। তাহলে কাদেরকে শিখায়? আচ্ছা, কাকে শিখায়, কাকে। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে কি পেলাম? অবজেক্ট। আবার কি শিখায়, কি দ্বারা প্রশ্ন করো কি পেলাম? অবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে দুইটা, একটা বস্তু, একটা ব্যক্তিবাচক। এই কি, কাকে, কে, কারা, এই চারটা প্রশ্ন ছাড়া মনের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরে কি পাওয়া যাবে? অ্যাডভার্বিয়াল পাওয়া যাবে। কখন শিখায়? প্রতিদিন সকালে। কোথায় শিখায়? ক্লাসে শিখায়। এই হচ্ছে আমরা বাক্য থেকে কি কি বের করলাম, বাক্যের অংশগুলা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল। তো আমার কাজ হচ্ছে চারটা কথা নিয়ে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল, এই চারটা জিনিস আমি বের করব। দেন এখন আমি এইগুলোকে বসাবো হচ্ছে কি অনুযায়ী? বসাবো হচ্ছে প্রথমে সাবজেক্ট, পরে ফাইনাইট ভার্ব, এরপর অবজেক্ট, দেন হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবং অ্যাডভার্বিয়াল গুলো যে সবসময় শেষে বসবে বিষয়টা এরকম না। কিছু কিছু অ্যাডভার্ব সাবজেক্টের পূর্বে বসতে পারে বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেক্ষেত্রে একটি কমা দিতে হয়, আমরা দেখবো সেগুলো। আচ্ছা, এখন আসি, আমি কি করলাম? বাক্যটাকে ভাঙলাম। বাক্যটাকে কিভাবে? একদম বাচ্চা মানুষের মতো, তুমি মানে তুমি বিগিনার যদি হও, যে আমি অনুবাদ শিখতেছি, বিগিনারদের জন্য আমি ভেঙে ভেঙে করাই। তুমি যখন কয়েকদিন প্র্যাকটিস করবা দেখবে এরকম ভাঙা লাগে না, তুমি এর থেকে আরো তাড়াতাড়ি করতে পারবা। তাহলে একদম বিগিনার যারা ট্রান্সলেশনে ভয় পায় তাদের জন্য আমার এই পদ্ধতি। ওকে, তাহলে রাজীব ভাই, তাহলে প্রথমে আমি নিলাম রাজীব ভাই। রাজীব ভাই কি হবে? রাজীব ভাই মানে রাজীব ভাই হবে, রাজীব ভাই। অনেকে এইভাবেও ভাই লেখে, অথবা মাই ব্রাদার রাজীব ভাই লিখতে পারো। এখানে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে এই রাজীব ভাই মানে রাজীব হচ্ছে একটি প্রপার নাউন। বলো, রাজীব হচ্ছে কি? একটি প্রপার নাউন। যা কিছু মানে বিশ্বে যা কিছু এক পিস বা একটাই, সেটা হচ্ছে প্রপার নাউন। তুমি বিশ্বে একটা, রাজীব ভাই বিশ্বে কিন্তু একটাই, অর্থাৎ কারণ নাম, সে কিন্তু রাজীব নাম আর অনেক আছে, কিন্তু এই রাজীব ভাই কিন্তু একটাই। তাহলে কোনো কিছুর নাম, যেমন ধরো বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কয়টা আছে? একটা, তাহলে বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। যেমন যুক্তরাষ্ট্র বিশ্বের মানচিত্রে কয়টা আছে? একটা, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। যা কিছু বিশ্বে একটা, সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে রাজীব ভাই, রাজীব ভাই প্রপার নাউন। প্রপার নাউনের প্রথম, আমরা অনেকে ভুল বলি যে প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, এটা একটা ভুল কথা। অক্ষর বলা যাবে না, অক্ষর মানে সিলেবাল। তাহলে যদি আমি বলি রাজীব, রাজীব হচ্ছে প্রপার নাউন, তাহলে রাজীবের, রাজীবের দেখো এখানে অনেক বই তো এইভাবে লেখা থাকে যে যে প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। অক্ষর মানে কি? প্রথম অক্ষর মানে এরকম বলা উচিত ছিল যে রা একটা সিলেবল আর জিপ হচ্ছে একটা সিলেবল, রা জিপ, রা জিপ। তাহলে এখানে অক্ষর কয়টা? দুইটা। তাহলে প্রথম অক্ষর মানে কি? আর আর এ মিলে হচ্ছে একটা অক্ষর, আর আর এ মিলে কি? একটা অক্ষর। তাহলে আর আর এ আমরা কি এইভাবে রাজীব লিখবো? না, আমরা লিখবো কিভাবে? আর এ জে আই বি। অর্থাৎ এখানে বর্ণ কয়টা? 1 2 3 4 5, এই পাঁচটা হচ্ছে বর্ণ, ইংরেজিতে বলে লেটার। তাহলে এখানে লেটার কয়টা? 5টা। তাহলে সিলেবল কয়টা? অক্ষর কয়টা? অক্ষর হচ্ছে 2টা। মানে একটি বর্ণের মধ্যে যতগুলা ভয়েল থাকে ততগুলো অক্ষর হয়। একটি ওয়ার্ডের মধ্যে যতগুলা ভয়েল থাকে ততগুলা কি হয়? সিলেবল বা অক্ষর হয়। তাহলে এখানে অক্ষর হচ্ছে 2টা এবং বর্ণ হচ্ছে 5টা। তাহলে আজকে থেকে বলা যাবে না, কি বলা যাবে না? আজকে থেকে বলা যাবে না প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হাতের হয়। কি বলতে হবে? প্রপার নাউনের প্রথম বর্ণ বা লেটার ক্যাপিটাল লেটার হয়। তাহলে অক্ষর বলা যাবে না। অক্ষর বললে কি? তাহলে রাজীবের অক্ষর আছে কয়টা? 2টা। বর্ণ আছে কয়টা? 5টা। তাহলে প্রপার নাউন, তো বলবো তো প্রপার নাউনের প্রথম বর্ণ বা প্রথম বর্ণটা কি হয়? ক্যাপিটাল লেটার হয়। ক্লিয়ার? তাহলে এই ভুলটা কিন্তু করা যাবে না। আমাদের অনেক বই তো এটা লেখা থাকে এবং স্টুডেন্টরা বললে এটা মুখে মুখে বলে ফেলে, এই ভুল করা যাবে না। তাহলে রাজীব ভাই লিখলাম। আর প্রপার নাউন কি? যা বেশি কিছু, ওয়ান পিস। এবার শেখায়। দেখো, নিজে শেখা হচ্ছে কি? নিজে শেখা হলো লার্ন করা, আর কাউকে শেখানো হচ্ছে টিচ করা। এই টিচ কিন্তু আবার সেই টিচ না। ওকে, তাহলে লার্ন করা হচ্ছে নিজে শেখা, আর টিচ মানে কি বলতো? কাউকে শেখানো। তাহলে শেখানো, তাহলে টিচ মানে কি বলতো? শেখায়। টিচ মানে হচ্ছে শেখানো। ওকে, আর লার্ন মানে কি? নিজে। এগুলাকে বলে পজিটিভ ভার্ব। নিজে শেখা, অন্যকে শেখানো। তাহলে টিচটা হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব নিয়ে আরেকটা আমরা ক্লাস নিব, যেমন মা শিশুকে চাপ দেখায়, নিজে না করে অন্যকে দিয়ে কোনো কাজ করানোকে বলা হয় পজিটিভ ভার্ব। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, ছাত্র শিক্ষককে পড়াচ্ছে, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। সো আমরা এগুলো আলাদা ক্লাস নিব।
আমাদেরকে, কাকে? আমাদেরকে। দেখো আই হলো সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, ঠিক অনুরূপ ভাবে উই হচ্ছে আমরা সাবজেক্টিভ ফর্ম, আর আজ হচ্ছে কি আমাদেরকে। তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। ওকে, আচ্ছা তাহলে আজ মানে আমাদেরকে অবজেক্টিভ ফর্ম। ইংরেজি কি শিখায়? ইংরেজি। দেখো ইংরেজি হচ্ছে একটি প্রপার নাউন, এর জন্য ইংলিশের ইটা সবসময় কি হবে? বড় হাতের হবে। তাহলে প্রপার নাউনের প্রথম অক্ষর বলা যাবে নয়কারে না। কি বলতে হবে? বলতে হবে প্রপার নাউনের প্রথম বর্ণ। যদি তুমি অক্ষর বলো তাহলে এইভাবে লিখতে হতো। কিভাবে লিখতে হতো? এই যে ইং, এইভাবে লিখতে হতো, ঠিক আছে? ইং লিখতে হতো, তাহলে এইভাবে লেখা যাবে না। ওকে, তাহলে কি বলতে হবে? প্রপার নাউনের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে হয়। তাহলে ইংরেজি, ইংলিশ লিখলাম। এরপরে দেখো প্রতিদিন সকাল, আমি লিখি প্রতিদিন সকাল, এভরি মর্নিং, এভরি মর্নিং, প্রতিদিন সকাল। এবার আসো প্রতিদিন সকালে, এই সকাল থেকে সকাল আর সকালের পার্থক্য কি? এখানে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে। সকাল আর সকালের মধ্যে পার্থক্য কি? এ বিভক্তি যুক্ত হয়েছে। অনুবাদ ভালো পারতে হলে প্রিপজিশনের সাথে বিভক্তির সম্পর্ক বুঝতেই হবে। তাহলে দেখো সকাল থেকে সকালে, তার মানে এখানে একটা কি হলো? বিভক্তি যুক্ত হলো। তাহলে এই বিভক্তির জন্য আমাকে কি করতে হবে? প্রিপজিশন ইউজ করতে হবে। তাহলে বিভক্তির জন্য কি ইউজ করতে হবে? প্রিপজিশন। সো এই প্রিপজিশনের সাথে আমি একটা লিখে রেখেছি, দেখো লেখা আছে বাংলা ব্যাকরণ বিভক্তির সাথে ইংরেজি গ্রামারের বা ব্যাকরণের কিসের সমন্বয়? প্রিপজিশনের সমন্বয়। সমন্বয়টা কি? প্রথম আর শূন্য, আমরা সবাই জানি। তার আগে আমি বলি বিভক্তি। বাংলাতে বিভক্তি হচ্ছে দুই প্রকার, একটা নাম বিভক্তি, একটা ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তির কোনো প্রকারভেদ নাই, নাম বিভক্তির প্রকারভেদ আছে। সেই নাম বিভক্তি হচ্ছে 7 প্রকার। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, যদি বলি বিভক্তি কয় প্রকার, বলে 7 প্রকার। না, বিভক্তি দুই প্রকার, একটা হলো নাম বিভক্তি, একটা ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তির কোনো প্রকারভেদ নাই, আছে কিসের? নামের। নাম বিভক্তি হচ্ছে কয় প্রকার? উত্তর হচ্ছে 7 প্রকার। প্রথমা কি? শূন্য। বলো প্রথমা কি? শূন্য। দ্বিতীয়া কেরে। তা যেখানে কেরে হলো প্রিপজিশন হবে, সেখানে আমাদের কি বসানো যাবে? ইংরেজিতে টু বসানো যাবে। অর্থাৎ বাংলায় যদি কেরে থাকে, যেমন আমাকে, আমাকে, টু মি, আমাকে। দ্বিতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, যেমন আমি বললাম লাঠি দ্বারা, বাই স্টিক, লাঠি দ্বারা, বাই স্টিক, লাঠি দ্বারা। তাহলে বাই বা উইথ হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। জন্য বা নিমিত্ত, রান্নার জন্য ঘর, বা হজের জন্য যাত্রা, আমরা এরকম ইয়াতে পড়ি। তাহলে ফর মানে হচ্ছে জন্য, ফর মানে কি? জন্য। ফর, দিস ইজ ফর ইউ, এটি তোমার জন্য, ফর ইউ, তোমার জন্য। ফর মানে জন্য বা নিমিত্ত। হতে থেকে, ফ্রম, হি কেম ফ্রম, সে এসেছে। তাহলে হি কেম ফ্রম ইতালি, সে ইতালি হতে এসেছে। তাহলে ফ্রম মানে হতে থেকে, ফ্রম মানে কি? হতে থেকে। দেন, THN, দেন মানে হচ্ছে চে। তাহলে হতে থেকে হচ্ছে ফ্রম, চে মানে কি? দেন। তাহলে পঞ্চমী বিভক্তি কি? হতে থেকে চে, হতে থেকে চে। কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। এর জন্য প্রিপজিশন কি হবে? হতে থেকে হচ্ছে ফ্রম, আর চে হচ্ছে কি বলো? দেন। ষষ্ঠী, র এর, র এর, যেমন রাজশাহীর, ঢাকার। র এর থাকলে প্রিপজিশন কি হবে? অফ হবে। এরপর হচ্ছে সপ্তমী, এ অ তে, ইন এট ওয়ান, ইন এট ওয়ান, ইন এট ওয়ান। সপ্তমী হচ্ছে এ অ তে, ইন এট ওয়ান। তাহলে বাংলা বিভক্তির সাথে ইংরেজি প্রিপজিশনের যে সমন্বয়, সেটা তোমাকে কি করতে হবে? খাতায় কয়েকবার লিখতে হবে। দেন অনুবাদে সব সময় এটা কাজে লাগবেই, এটা আমাদের লাগবেই। তো এখন আমরা যেখানে ছিলাম, দেখো এখানে বলা আছে সকাল, আর এখানে কি বলা আছে? সকালে। সকাল আর সকালে। তাহলে একটা এ বিভক্তি আছে, আর এ বিভক্তির জন্য কি হয়? এটা হলো সপ্তমী বিভক্তি। এ হচ্ছে সপ্তমী, ইন এট ওয়ান ব্যবহার হয়, ইন এট ওয়ান ব্যবহার হয়। তাহলে তুমি একটা নোট করে লিখতে পারো, সকাল বিকেল সন্ধ্যা, তাদের আগে বসে ইন্দা। সকাল বিকেল সন্ধ্যা, সকাল বিকেল সন্ধ্যা, তাদের আগে বসে কি বলো? ইন্দা। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। ওকে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। সকাল বিকেল সন্ধ্যা, তাদের আগে বসে ইন্দা। তাহলে প্রতিদিন সকালে, তাহলে ইন এভরি মর্নিং, in the every morning, in the every morning। তাহলে প্রতিদিন সকালে, every morning। তাহলে in the every morning, প্রতিদিন সকালে। সকাল বিকেল সন্ধ্যা, in the morning, in the
ইভিনিং, তাহলে সকাল বিকাল সন্ধ্যার আগে কি বসে? ইন দা বসে। ইন দা এভরি মর্নিং, প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে। এরপরে তাহলে দেখো ক্লাস থেকে ক্লাসে, ক্লাস মানে কি? ক্লাস মানে হচ্ছে ক্লাস, ক্লাসে এখানে একটা কি বিভক্তি আছে বলো? সপ্তমী বিভক্তি আছে। তাহলে সপ্তমী বিভক্তির জন্য একটা কি হয়? ইন হয়, এট হয় অথবা ওয়ান হয়। তাহলে ক্লাস মানে কি? ক্লাসের মধ্যে। তাহলে ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝাতে, ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, তাহলে কি হবে? ইন ক্লাস। তাহলে দেখো এই যে কিভাবে বিভক্তিগুলো যুক্ত হয় আর কিভাবে প্রিপজিশন যুক্ত হয়, এইভাবে করে করে বাক্যটা অনেক বড় হয়। তাহলে প্রতিদিন সকালে, এভরি মর্নিং, প্রতিদিন সকাল, প্রতিদিন সকালে, ইন দ্য এভরি মর্নিং, প্রতিদিন সকালে। ওকে, ক্লাস মানে ক্লাস, ক্লাস মানে কি? ক্লাস, ক্লাস মানে কি? ইন ক্লাস, ক্লাসে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? বাক্যটাকে আমরা এখন বসাবো, এখন অনুবাদ শুরু করব। তাহলে এখন ইংরেজিতে আমরা এখন অনুবাদ শুরু করি যদি, তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো রাজীব ভাই। প্রথমে কি বসাবো? রাজীব ভাই, সাবজেক্ট বসালাম। এরপরে কি বসাবো? ভার্ব। টিচ নাকি টিচেস? টিচেস হবে। আমরা জানি যেমন সাবজেক্ট তেমন ভার্ব। আমরা কি জানি? যেমন সাবজেক্ট তেমন ভার্ব। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও কি হয়? সিঙ্গুলার হয়। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তাহলে রাজীব ভাই টিচেস, রাজীব ভাই শিখায়। এরপর আমাদের অবজেক্ট বসাতে হবে। অবজেক্টের ক্ষেত্রে আগে ব্যক্তি পরে বস্তু। তাহলে 3 নাম্বার কি ছিল? আমাদেরকে, টিচেস আস, আমাদেরকে শিখায়। কি শিখায়? ইংরেজি শিখায়। ইংরেজি হচ্ছে একটি প্রপার নাউন, তাই যেখানেই বসাই প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হবে। রাজীব ভাই টিচেস আস ইংলিশ, আমাদেরকে শেখায়। কখন শিখায়? প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে। তাহলে in the every morning, in the every morning, in the every morning কোথায় শিখায়? in class, ক্লাসে, in class, তাহলে ক্লাসে শিখায়। তাহলে দেখো, তাহলে রাজীব ভাই টিচেস আস ইংলিশ ইন দা এভরি মর্নিং ইন ক্লাস, ক্লাসে আমাদেরকে শিখায়। এই বাক্যে যখন একাধিক অ্যাডভার্ব থাকবে, এই বাক্যের একাধিক অ্যাডভার্বটা যদি বাক্যের 3টা 4টা 5টা অ্যাডভার্ব থাকে, তোমার সুবিধা মতো আগে পরে বসাতে তো বাক্যের অর্থের গতিবিধি ঠিক রাখতে হবে। আমরা অনেক সময় এমপিটিআর পড়ি, দেখো এমপিটিআর এগুলো হচ্ছে গ্রামারের জন্য ধরাবাঁধা নিয়ম, কিন্তু অনুবাদের ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এগুলো মনে রাখার দরকার নাই যে অ্যাডভার্ব বা প্লেস কখন বসাবো, এমপিটিআর এগুলোর কোনো দরকার নাই। তুমি এই বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব হয়, বাক্যের অর্থের দিক থেকে যেন কোনো অর্থের ভুল ত্রুটি না হয়, সেজন্য তুমি বাক্যগুলোকে মানে অ্যাডভার্বগুলোকে এলোমেলো আকারে বসাতে, অর্থাৎ কোনোটা আগে কোনোটা পরে বসাতে পারো। ওকে, তাহলে এদিকে তোমার এমপিটিআর মনে রাখার দরকার নেই। এখন এই বাক্যটাকে আমি আরো বেশি স্ট্যান্ডার্ড করার জন্য আরেকটা জিনিস করতে পারি, বাক্যে কোনো একটা অ্যাডভার্বকে সাবজেক্টের পূর্বে বসাতে পারি। সেক্ষেত্রে অবশ্যই একটা কমা দিতে হবে, নোট করে রাখতে পারো যে একটি বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে সুবিধা মতো আগে পরে বসানো যায়, এবং যদি কোনো সাবজেক্টের আগে কোনো অ্যাডভার্বকে বসাতে যাই তাহলে অবশ্যই কমা দিতে হবে। তাহলে কথাটা নোট করে রাখবা যে সাবজেক্টের আগে কোনো একটা অ্যাডভার্ব বসাতে চাইলে সেটা কি করা যাবে? সাবজেক্টের আগে বসাতে হলে একটা কমা দিতে হবে। যেমন তুমি লিখলা ইন দা এভরি মর্নিং, ইন দা এভরি মর্নিং, এটা কমা দিলাম। এরপর লিখলা রাজীব ভাই, রাজীব ভাই টিচেস আস English, teaches us English in class, in class। দেখো এটাও বাক্য সঠিক। তাহলে এটা বাক্যটা আরো বেশি স্ট্যান্ডার্ড, যে এই যে কমা হয় কখন, এই সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে এটা কমা দিয়ে কি করতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্টের পূর্বে যখন তুমি কোনো অ্যাডভার্ব বসাতে যাবা তখন তোমাকে অবশ্যই একটা কি দিতে হবে? কমা দিতে হবে। তাহলে এই অ্যাডভার্বের বিষয়টা এইভাবে মনে রাখবা। এমপিটিআর এটা ধরাবাঁধা নিয়ম গ্রামারের ক্ষেত্রে, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এগুলোর কোনো দরকার নাই। একটি বাক্যে একাধিক অ্যাডভার্ব যদি থাকে, একটি বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে, তাহলে দুই একটি অ্যাডভার্বকে অর্থাৎ সাবজেক্টের পূর্বে কমা দিয়ে বসালে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়, এবং একাধিক অ্যাডভার্ব যদি থাকে আগে পরে বসানো যায়, ধরাবাঁধা নিয়ম নেই। ওকে, তাহলে দেখো এইভাবে আমরা কি করতে পারি? অনুবাদ শুরু করতে পারি। যারা একদম বিগিনার তারা আমরা এইভাবে শুরু করতে পারি। তাহলে আজকের ক্লাসটা আসলে বেশি সময়ের ক্লাস কেউ দেখতে চায় না, বিধায় আমি একটু তাড়াহুড়া করেই ক্লাসটা নিলাম, একটু তাড়াতাড়ি বললাম।
সো ক্লাসের মধ্যে কি কি ভালো লেগেছে কি কি খারাপ লেগেছে কমেন্ট সেকশনে জানাতে হবে, তাহলে আমি আরো নতুন ভিডিও দেওয়ার সময় আমার ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নিব। ওকে, তো সবাই ভিডিওটি যদি দেখার ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা থাকে, অন্তত যারা অনুবাদ শেখার ইচ্ছা থাকে তারা যদি আমাকে যদি জানাও যে এই ভিডিও থেকে তুমি উপকৃত হলা, তাহলে যদি আমার কমেন্ট সেকশনে জানাও, ইন্সপিরেশন দাও, হ্যাঁ আমাকে যদি কমপ্লিমেন্ট দাও, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাবো এবং ফ্রি হ্যান্ড রাইটিং আমি যেভাবে শিখেছি একদম সেভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকেও আমি শেখানোর চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবা এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা এবং অবশ্যই কমেন্ট করবা, লাইক দেবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।